আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আমার গতকালকের ভিডিও টাইটেল ও থাম্বনেলটা আমি একটু ভিন্ন রকম ভাবে দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল আমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করব, তাই ওইরকম একটু রহস্য তৈরি করে নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করে ওই টাইটেল থাম্বনেলটা দিয়েছিলাম। তো গতকাল যারা আমার ভিডিওটা দেখছেন তারা তো জানেনি আমার গতকালকের ভিডিও টাইটেল থাম্বনেল কি ছিল, আর যারা মিস করছেন তাদের উদ্দেশ্যে এখানে বলেই দিচ্ছি যে এরকম ভাবে টাইটেল দিছিলাম যে আমার ঘরে গতকাল এক মুঠ চাল ছিল না যে ভাত রান্না করে খাবো, সেই জন্য আমরা সপরিবার ভাত না খেয়ে গতকাল দিনটা পাড়ি দিছি। অথচ আমার আসামিরা, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা পোলাও মাংস খেয়ে ফুটানি করে এইগুলো তাদের ভিডিওতে দেখাচ্ছে। তো এইরকম টাইটেল থাম্বনেল দেখে আমার কতজন ভিউয়ার্সদের মধ্যে কিরকম সহানুভূতির জন্ম নেয়, এটা মানে তারা আমাকে মানে কতটা অসহায়, হত দরিদ্র বা মনে করে, এটা একটু দেখার ইচ্ছা ছিল। বা কতজন আমাকে নিয়ে উপহাস করে বা আমার দালাল চামচারা কতটা খুশি হয়, এইগুলো মানে একটু দেখে মজা নেওয়ার একটা ইচ্ছা ছিল। কিন্তু গতকাল এই বিষয়টা নিয়ে মানে আমার কোনো ভিউয়ার্সদের মধ্যে, মানে আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও বা আমার দালাল চামচাদের মধ্যে কোনো ধরনের কোনো পাইলাম না। এটা নিয়ে আমি খুবই হতাশ হইলাম। আর সোজা কথা, আমার এক্সপেরিমেন্ট ফেল হয়েছে। তো কি আর বলবো, যে কিছু কিছু মানুষ হয়তো বা একটু ভয় পাইছে। আমার মনে হয় আমার ভিউয়ার্সরা একটু ভয় পাইছেন যে এখন যদি সেই ভিডিওতে মানে তাকে কোনো কমেন্ট করতে চাই বা এই ধরনের পরামর্শ দিতে চাই, সদ্বুদ্ধি দিতে চাই, যদি সাহায্য সহযোগিতা করতে হয়, সে যদি সত্যি এরকম অসহায়ত্বের মধ্যে পড়ে যায়, তখন যদি তার বাড়িতে চালের বস্তা কিনে পাঠাইতে হয়, এই ধরনের কোনো ডর ভয়ের মধ্যে ছিলেন কিনা আপনারা, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে? এরকম কোনো সিচুয়েশন আল্লাহর রহমতে এখনো আসে নাই। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো কোনোদিন আসবে না। কিন্তু আমি শুধু ওই যে আমার আসামিদের বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের মানে ফটকামি ফাতরামি গুলো দেখে মানে আমার জিনিসটা আমি সত্যি ভাবেই উপস্থাপন করছি, কিন্তু একটু ভিন্ন রকম ভাবে, একটু কৌতূহল বা রহস্য তৈরি করে এরকম ভাবে করছি। তো আপনাদের কারো সাহায্য সহযোগিতার দরকার আমার নাই। এমনিতেই গতকালকে ভিডিও আপলোড করার আগেই বাজারের সবচেয়ে দামি চালের বস্তা আমি আমার ঘরে এনে রাখছি, কিন্তু যেহেতু আমরা পোলাও মাংস খেয়ে দিন যাপন করছি, তাই ভাত খাওয়ার প্রয়োজন পড়ে নাই। তো আপনারা কেউ ডরাই না যায়, বুঝছেন যে আমার ঘর সাইল কিনা জন লাগবে। তবে এই ধরনের কমেন্ট না আসলেও আমার এই ভিডিওতে তেমন মানে সোশ্যাল এক্সপেরিমেন্ট ফেল করলেও, এই যে আমি আমার অধিকাংশ ভিডিওর মধ্যে আমার কিছু দালাল চামচাদেরকে এবং টিনের চশমা পরা অতি সচেতন মহাজ্ঞানী মহাপণ্ডিত ভিউয়ার্সদেরকে কিছু বিষয়ে সতর্ক করি যে না জেনে না বুঝে সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো হুটহাট মন্তব্য করতে আসবেন না, আর আমাকে জ্ঞান দিতে আসবেন না যে ওই নোংরারা তো ভালো আছে, আপনি শুধু শুধু তাদের পিছনে লেগে আছেন কেন, তারা তো আপনাকে নিয়ে কিছু বলে না, আপনি তাদেরকে এইভাবে ধুলাই করেন কেন, এটা সেটা। তো এই প্রশ্নের জবাব বা এরকম প্রশ্নের জবাব আমি অনেক দিন ধরে শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে আসতেছি। তো এখন আর এই ধরনের কোনো প্রশ্ন আসলে, কমেন্ট আসলে আমার সেটা ভালো লাগে না, সেই রকম কমেন্ট দেখতে ইচ্ছা করে না, এবং সবাইকেই মানে যে তখন ধুমধার একটা ধুলাই করতে ইচ্ছা করে যে একই কথা কতবার বলা যায়, কত জবাব দেওয়া যায়। যে ওই আসামিগুলো বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীগুলো যতদিন পর্যন্ত ইউটিউবে তাদের চিটারি বাট্টারি প্রতারণা ফাইজলামি ফটকামি মানে বেহায়াপনা করে যাবে, তাদের নষ্টামি নোংরামি করে যাবে, ততদিন পর্যন্ত আমার ধোলাই চলতে থাকবে। একটা সময় সুযোগ দিছিলাম
যে আমার সন্তান সারিকার সাথে আমার যোগাযোগের ব্যবস্থা করে দিলে তারা যত নষ্টামি নোংরামি করুক না কেন, তারা ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নৃত্য পরিবেশন করুক, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে যাব না, তাদেরকে নিয়ে কোনো তাদেরকে ধুলাই করতে যাব না। কিন্তু এখন আমার এই ধুলাইটা যতদিন আমি ইউটিউবে আসি ততদিন চলবে, আমার মেয়েকে উদ্ধার করে ফেলার পরেও চলবে, কারণ তারা যুদ্ধটা এতটা দীর্ঘায়িত করে ফেলছে, আমার মেয়ের জীবনটা দুর্বিষহ করে তুলছে বা একটা নরক বানিয়ে ফেলছে। আমি চাইছিলাম আমার সন্তান সারিকা ছোট থাকতে থাকতে, শিশুকাল থাকতে থাকতে তাকে যেন আমি আমার কাছে নিয়ে এসে তার হৃদয়টা বা বিবেক বুদ্ধি একদম নরম কোমল কাঁচা মাটির মতন থাকতে থাকতে আমি যেন তাকে সুশিক্ষা দিয়ে সঠিক শিক্ষা দিয়ে তাকে বিবেক সম্পন্ন ভাবে গড়ে তুলতে পারি। কিন্তু এখন আস্তে আস্তে সারিকার বয়সটা 11 পার হয়ে গেছে, এখন তার মন মানসিকতা বিবেক বুদ্ধি একটু একটু কাজ করা শুরু করতেছে। এখন সোজা কথা, সে যেই পরিবেশে বেড়ে উঠতেছে, যেই পরিবেশে সে জীবনযাপন করতেছে, ওই পরিবেশের সাথেই নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতেছে বা অলরেডি খাপ খাইয়ে নিছে। তো এখন আমার কাছে যদি আমি আমার মেয়েটাকে নিয়ে আসি, আমার অনেকটা কষ্ট হবে আমার সন্তানটাকে আমার মনের মতন করে গড়ে তুলতে। তবুও আমি আমার চেষ্টা করে যাব, আমি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিব না। তো আপনারা দোয়া করেন শেষ পর্যন্ত যেন আমি আমার উদ্দেশ্যে সার্থক সফল হইতে পারি, আমি আমার যুদ্ধে জয়লাভ করতে পারি। তো কি বলবো, আমি যতই বলি না কেন এখনো পর্যন্ত কিছু নিরপেক্ষ বলি, ঠিক আছে? আমি একটা কমেন্ট এখানে স্ক্রিনে শেয়ার করবো, ওনাকে আমি দালাল চামচাদের সাথে তুলনা করলাম না বা এই অপবাদটা ওনাকে দিলাম না, কিন্তু এই ধরনের বুদ্ধিও বা এই ধরনের জ্ঞান বিতরণমূলক কথাও আমার এখন আর সহ্য হয় না। আপনারা কেউ কেউ এই ধরনের ইয়ে করেন যে তানু মণ্ডলের সাথে যা হয়েছে, যে তানু মণ্ডলের জন্ম পরিচয় নাই, তানু মণ্ডলের কোনো বাপের ঠিকানা নাই, বাপের পরিচয় নাই, এতে তানু মণ্ডলের কি কোনো অপরাধ আছে? তানু মণ্ডলের কি কোনো দোষ আছে? সে তো এখানে কোনো দোষ করে না, তার কোনো হাত নাই, এটা তার ভাগ্যে ছিল, এটা তার ভাগ্য দোষ। কিন্তু তাদেরকে কিভাবে বোঝাবো যে তানু মণ্ডলের জন্ম নেওয়াতে তানু মণ্ডলের হয়তো বা কোনো দোষ নাই, কিন্তু এখন সে বড় হওয়ার পরে, সে বিবেক সম্পন্ন হওয়ার পরে সবকিছু জেনে বুঝে যেভাবে তার মায়ের নষ্টামি নোংরামিতে সে সাপোর্ট করে যাচ্ছে এবং তার মায়ের এইসব অপকীর্তির জন্য, অপকর্মের জন্য, নষ্টামি নোংরামির জন্য তার মায়ের কাছে কৈফিয়ত না আছে, সে যেভাবে তার মায়ের অন্যায় অপরাধকে সাপোর্ট করে যাচ্ছে, তার মায়ের অন্যায় অপরাধে নিজের গা ভাসিয়ে দিচ্ছে এবং নিজেও নষ্টামি নোংরামিতে গা ভাসিয়ে দিচ্ছে এবং নষ্টামি নোংরামি করে যাচ্ছে, এর জন্য তানু মণ্ডল দোষী এবং অপরাধী। এখন তো তানু মণ্ডল ছোট্ট শিশুটি নাই, সে আরো একটা শিশুর জন্ম দিয়েছে, ঠিক আছে? তার বয়সটা এখন 24-25 বছর। সে একটা সংসারের মহিলা বা আরেকটা সংসারের দায়িত্ব নিছে, আর কতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব সে নিয়ে নিছে। তার শ্বশুর, শাশুড়ি, জামাই, চাচি, শাশুড়ি, ওই পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্বটা সে নিজের হাতে নিয়ে নিছে। ওই পরিবারের তার শ্বশুর বাড়ির পরিবারের সর্দারনি সে নিছে, বাদ বাকি সবাইকে সে চাকরানি বানিয়ে নিজে কি বলবো মহারানী সেজে গেছে। যে তার মায়ের কাছ থেকে এই শিক্ষাটা সে ভালোভাবে নিছে, যে বাংলাদেশি ডাইনি মাগিনুর যেভাবে তার নিচে নিচতলা বা তলাদেশ ভাড়া দিয়ে তার শাশুড়িকে, জামাইকে তাবিজ কবজ করে, কুপরি করে, কালা জাদু করে তার অধীনস্থ বানিয়ে নিছে, তার দাস দাসী বানিয়ে নিছিল। শেষ পর্যন্ত তো কালা জাদু করে তার শাশুড়িটাকে মেরেই ফেলো। যে তানু মণ্ডল আরেকটা সংসার করতেছে, তানু মণ্ডলের বাচ্চা কাচ্চা হবে এই সেই, তখন তো ওই কুটনি বুড়ি, খাটাস বুড়ি, নাজমা বেগম যে কোনো সময় বিদ্রোহ ঘোষণা করতে পারে, যে প্রতিবাদ করতে পারে যে না আর প্রশ্রয় দিব না, তানু মণ্ডলের পালছি, তানু মণ্ডলের নাতির স্বীকৃতি দিছি, এখন আবার তানু মণ্ডলের বাচ্চাকেও পালতে হবে, এই সেই, এই বাড়িতে আশ্রয় দিতে হবে, না বিয়ে দিয়ে দিছি, দায়িত্ব শেষ, এগুলোকে করা যাবে না। তো নানান দিক চিন্তা করে ওই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনো, আমার ধারণা সে যে কোনো একটা কালা জাদু করে তার শাশুড়িকে রাস্তা থেকে
মানে দূরে সরিয়ে দিয়েছে। যখন সে দেখতে পারলো তার শ্বশুর মানে যে কোনো ভাবেই হোক অসুস্থ হয়ে মারা টারা গেল, এটা তো তার জীবনে একটা জ্যাকপট লটারি লেগে গেছিল। তো এখন রাস্তায় শুধু বাধা হিসেবে কাজ করতেছিল ওই খাটাসবুড়ি নাজমা বেগম। দাঁতের বাগান তো আর দেশে থাকে না, দাঁতের বাগানের কিছু দুর্বলতা আছে, অনেক কঠিন কিছু দুর্বলতা আছে, যেগুলোর জন্য দাঁতের বাগানকে খুব সহজেই এই ডাইনি মাগিনর তার আয়ত্তে নিয়ে আসতে পারছে, দাঁতের বাগানকে জিম্মি করে রাখতে পারছে। কিন্তু এই খাটাসবুড়ি নাজমা বেগমকে কিভাবে জিম্মি করবে? তো তাকে মানে অন্যরকম ভাবে ব্ল্যাকমেল করে জিম্মি করছিল। এরপরে কালো জাদুও সেখানে কাজ করছে বলে আমার ধারণা। বাদ বাকিটা আল্লাহ তাআলা জানে, আমার ধারণা যদি ভুল হয়, মিথ্যা হয়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন। তো এখন এই তানু মণ্ডল যে নাতিপুতি নিয়ে এই বাড়িতে আস্তানা গেড়ে বসছে, মানে দেশি কুত্তার বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারছে, ঠিক আছে? তো তানু মণ্ডল তার শ্বশুর বাড়িতেও তার মায়ের মতো এই যে মাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে সে তার শ্বশুর বাড়ির সর্দারনি সেজে গেছে। তো আপনারা মনে করেন তানু মণ্ডল ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চাটাকে শান্তিতে থাকতে দেন, তাকে একটু সংসার করতে দেন, এই সেই মায়ের অপরাধে এই মেয়েকে দোষী করবেন না, সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আরে ওই তানু মণ্ডল তার মাকে এবং খালাদেরকে ছাড়িয়ে আরো কয়েক গুণ উপরে উঠে গেছে নষ্টামি নোংরামিতে। আপনারা চিন্তাও করতে পারবেন না যে তানু মণ্ডল নষ্টামি নোংরামির কত সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, ডিগ্রি লাভ করছে। তানু মণ্ডল যদি এই যে এতবার বলা হয়েছে, মানে কি বলবো, এখন এগুলো বলতে বলতেই আমার ভিডিও লম্বা হয়ে যাবে, হয়ে যাবে, যে তানু মণ্ডলের কি এইটুকু জ্ঞান বুদ্ধি নাই, এইটুকু শিক্ষা সে এখনো পর্যন্ত পায় নাই যে নিজের জন্মদাতা পিতার পরিচয় না দিয়ে অন্য কাউকে পিতার পরিচয় দিয়ে সমাজে পরিচিত হইলে সে চিরস্থায়ী জাহান্নামী। এটা কি তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়নি? এটা তাকে বলে দেওয়া হয়নি? তো সে একটা ভিডিওতে তো অন্তত পক্ষে এসে স্বীকার করে নিতে পারতো, হ্যাঁ আপনারা কেন এরকম করেন, আমার মায়ের আগে 5টা বিয়ের কথা তার খুলে বলার দরকার নেই। সে একটাই বলতো যে আমার মায়ের এর আগে দেশি কুত্তার সাথে বিয়ে হওয়ার আগে আরো একটা বিয়ে হয়েছিল, এটুকু বলে যে আমি ওই সংসারের মেয়ে, আমার বাবা মারা গেছে বা সন্ত্রাসী বা নেশাকুর বা অন্যরকম ভবাপুরে, যে ওই লোকের সাথে আমার মায়ের সংসারটা টিকে নাই, আমার মা তার কাছ থেকে আমাকে নিয়ে চলে আসছিল। তো এখন এই অমানুষের বাচ্চা, এই এই জানোয়ার, এই কুলাঙ্গা, এই দেশি কুত্তা আমাকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছে। তো আমার বাবা অন্য আরেকজন, সেটার নাম আমি এমনিতে ব্যবহার করি, কিন্তু সমাজে দেশি কুত্তাকে পরিচয় দিই বা ইয়ে করি, মানে যেভাবেই হোক সে শুধু মানে একটা বলতো যে সে আমার আপন বাবা না, সে আমার সৎ বাবা। তো আপনারা এই বিষয়টা নিয়ে আর কখনো কোনো কথা বললেন না, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা এই হাদিস কোরআনের কথা অস্বীকার করে এইগুলোকে একদম মানে জানিয়ে তোয়াক্কা না করে যেভাবে গলাবাজি চাপাবাজি করে, যেভাবে আমার বাবা আমার জন্য এই করেছে সেই করেছে, আমার বাবা আমার বিয়েতে এত ভরি সোনা দানা দিয়েছে, আমাকে এত লক্ষ টাকা দামের উপহার দিয়েছে, এটা সেটা, এই যে ফুটানি গুলো ওই বাপ সারা বেজন্মা তানু মণ্ডল করে, এইগুলোই সহ্য হয় না, আর এইগুলো সহ্য করার মতো না, ঠিক আছে? আমার মেয়ের সাথে তানু মণ্ডলের তুলনা করবেন না, যে আপনারা তো একটা মেয়ে আছে, আপনার 2টা মেয়ে আছে, এই সেই এই কথাগুলো বলতে আসবেন না। আমার মেয়েদের জন্মের পরিচয় আছে, হয়তো বা পরকালীন সাগিনের নষ্টমী নোংরামির জন্য তার সাথে আমার ডিভোর্স হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, মানে ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু আমার মেয়ের তো একটা জন্ম পরিচয় আছে সারিকা, সেটা মানে এখন জিম্মি অবস্থায় থাকার কারণে বলতে পারতেছে না, কিন্তু আদালতে এসে তো তাকে মানে সে সেই পরিচয়টাই দিছে যে আমার বাবার নাম জিয়াউল হক কিবরিয়া, আমার নাম রেবেকা সুলতানা সারিকা, এটা সেটা ঠিকানা, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তাকে শিখিয়ে পড়িয়ে এনে দেওয়ানো হয়েছে এবং এটাই তাকে দিতে হবে। সে কোথাও লিখতে পারবে না, যখনই তাকে শিখাবে যে কাগজে পত্র যদি কখনো সে লিখতে চায় বা তাকে লিখতে বাধ্য করে, তাহলে ওই পরকেরানি সাগিনুরের এবং ওই রোহিঙ্গার বাচ্চা, ওই যাযাবরের বাচ্চা, লম্পট রোহিঙ্গার বাচ্চা মানে আরিফের কোমরে দড়ি পড়বে, ঠিক আছে? আমি দড়ি পড়াইতে পারবো, আমি সেই সময় ও সুযোগের অপেক্ষায় আছি, ঠিক আছে? এই যে এখানে আমি যে কমেন্টটা শেয়ার করতে চাইছিলাম, ওই কমেন্টটা এখানে দেখেন, সে লিখছে, আমার একটা কথা হলো, এদের যার যেইভাবে মন চায় চলুক,
এদের নিয়ে আপনার সময় নষ্ট করার দরকার কি? ডট 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 ডট। আর ওই মেয়ে আপনার মেয়ে বয়সের, আর আপনার তো মেয়ে আছে। আচ্ছা, দাড়ি নাই, কমা নাই, কি লেখছে? মেয়ে আছে, কি বলার আছে এর কথা বলার? তার বিরাট আনন্দ লাগছে কমেন্টটা কইরা এই কথাগুলা, মানে সে মনে করছে এই কথাটি সে আমার সামনে বলে ফেলতে পারছে। তার মানে ইয়ে থেকে, বুক থেকে পাহাড় সম পরিমাণ কোনো একটা কিছু নাইমে গেছে। সে অনেক খুশি, অনেক আনন্দিত। সে আস্তে আস্তে কাইন্দা দিছে, মানে চোখ পানি বাড়িয়ে পড়ছে। হাসির একটা আনন্দ আছে না, পৈশাচিক একটা আনন্দ আছে না তার মনে, ওইটা সে তার হাসির ইমোজি বা স্টিকারের মাধ্যমে প্রকাশ করছে। তো এই বলদের বাচ্চাকে এখন দালাল বলবো না, বলদ বলবো, যে তার জ্ঞান বুদ্ধি এখনো হাঁটুর নিচে। এই জন্য সে এই ধরনের কমেন্ট করতে পারছে, এবং ওই যে এই কমেন্ট করে সে পৈশাচিক আনন্দ উপভোগ করছে। সবার আগে তোমাকে আমি এইটুকু জানিয়ে দিই যে পাকনা ঝঞ্ঝনা বাত্তি যে তানুমণ্ডল, তার যে বয়স, কি বলবো, আমার বউয়ের সাথে হয়তো অল্প কিছু দিনের ছোট। মানে তার বয়সটা এখন বর্তমানে 24-25 বছর। 2001-2 তার জন্ম, এখন 2025 সাল। সে একটা পাকনা ঝঞ্ঝনা টনটনা নারিকেল। আর আমার মেয়ের বয়স এই যে 10 পেরিয়ে 11 হয়েছে, মানে 11 হয়েছে যে মে মাসের 15 তারিখে সারিকার আমার বড় মেয়ের বয়স। এবং সেটা আমি আমার বিয়ের পরে কোনো গ্যাপ না দিয়ে, পরকেরানি সাগিনুরের সাথে বিয়ের পরে তেমন কোনো সময় না কাটিয়ে বিয়ের সাথে সাথে সন্তান নিয়ে ফেলায়, মানে সাথে সাথে সারিকা 1 বছরের মাথায়, বিয়ের 1 বছরের মাথায় সারিকার জন্ম হয়ে গেছিল বলে আমার 11 বছরের একটা মেয়ে আছে। 11 বছর পর্যন্ত এটাই মানে সর্বোচ্চ। এখন আমার মেয়ে ওই তানু মণ্ডলের মতন একটা বাত্তি ঝঞ্ঝনা টনটনা হওয়ার মতন বয়স আমার মেয়ের হয় নাই। আমি এখন এতটা বুইড়া হয়ে যাই না যে আমার মেয়ে বিয়ার উপযুক্ত যাবো, আমার মেয়ের ঘরেতে আবার আরেকটা কেসে বাচ্চা কাচ্চা বাড়িব, বুঝছো? তানু মণ্ডলের মতন বয়সী একটা মেয়েরে বিয়ে করার মতন বয়সে এখনো পর্যন্ত আমার আছে। এটা শুধু তোমার মতন বলো বা গর্দভের কমেন্টের কারণে এই রিপ্লাইটা দিতে হইলো। তো এই ধরনের কমেন্ট করে যে মানে আমার মেয়ের মতো তানু মণ্ডলকে কখনোই উদাহরণ দিবা না, ঠিক আছে? আর আপনারাও কেউ দিতে আসবেন না। আমার মেয়ে এখনো শিশুর কাতারেই পড়ে, বা মাত্র কৈশোর বয়সে পা রাখতেছে, ঠিক আছে? এইটুকু বলে দিলাম, এই জিনিসটা মাথায় রাখবেন। তানু মণ্ডলকে তার মায়ের অপরাধে বা তার জন্ম দোষে কেন কথা বলা হয়, এটা কতটা মানে উচিত বা অনুচিত, এই ধরনের কমেন্ট করতে আসবে না। যে তানু মণ্ডলের জন্মের জন্য তানু মণ্ডল দায়ী না, জন্মের বিষয়টাতে শুধু দায়ী না, কিন্তু জন্মের পরে যে কর্মটা আছে, এই কর্মের জন্য তানু মণ্ডল নিজে দায়ী। তাকে এই জীবন বেছে নিতে কে বলছে? সে তো তার বিয়ে হয়ে গেছিল, সে নষ্টামি নোংরামি বাদ দিয়ে তার শ্বশুর শাশুড়িকে দাস দাসী না বানিয়ে এই ইউটিউবে নষ্টামি নোংরামি করে টাকা পয়সা আয় রুজি না করে সে তার দায়িত্ব তার স্বামীর উপর, শ্বশুরের উপর দিয়ে দে, যে আমি যা কিছু নিয়ে আসা দরকার ছিল বা ছিল সবকিছু তোমাকে দিছি, এখন আর তোমাদেরকে ইয়ে করতে পারবো না, এখন আমি সংসার করব। মানে সংসার চালানোর দায়িত্ব স্বামীর, শ্বশুরের। শ্বশুরের কথা বাদই দেয়, সে যদি তার স্বামী নিয়েই সংসার করতে চায়, তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামী, তার না। তো সে এখানে নষ্টামি নোংরামি করে তার মানে সৎ বা ওই কোলাঙ্গার দেশি কুত্তা ভোগ বিলাসিতার জন্য কেন তাকে আয়রোজি করতে হবে, এবং তার ফকিন্নি মার্কা ওই টুকাই কুমড়োপটাশ জামাইয়ের চাহিদা পূরণ করার জন্য কেন তানু মণ্ডলকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে এত অপমানিত লাঞ্ছিত হয়ে তাকে আয়রোজি করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে? তানু মণ্ডল পারে না সবকিছু বাদ দিয়ে সে নিজের সংসার করতে? তাকে মানে অতীতে বিয়ের আগে যে নষ্টামি নোংরামি করছে, এটা এখনো পর্যন্ত তাকে করে যেতে হবে কেন? তো এই যে কর্মগুলো তানু মণ্ডল করতেছে, এই কর্মফল তাকে ভোগ করতে হবে না? অবশ্যই করতে হবে। তো কথা কইতে কইতে অনেকটা সময় গেছে গা। আমার কুলাঙ্গার দেশি কুত্তা এবং ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান ফাতরাল আসির নিশি ওরফে দাঁতের বাগান লেলো ম্যাটকম যেই ফাতরামি এবং চিটারি বাট্টারি প্রতারণা করছে, ব্যয়াপনা করছে, এদেরকে হালকার উপর ঝাপসা তুলাই করে আজকের মতন ছেড়ে দিই। সবার আগে আমার কুলাঙ্গার দেশি কুত্তা ভিডিও টাইটেল থাম্বনেল এর জন্য তাকে তুলাই করি। ফটকার বাচ্চা যে গতকালকে, আচ্ছা আজকেরটা আগে পড়ি। থাম্বনেল: শ্বশুর শাশুড়ি ও গোবর টুকানির প্রথম দিনটা
কেমন কাটলো? গোবর টুকানি কাটা জানেন না? খুকুমনি ভোর হলো দূর করলো খুকুমনি ওঠরে, ওই পাট ক্ষেতের আইবেল গোবর টুকানি। টাইটেল: নাতির অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে কি কি আয়োজন চলতেছে। অবলি গোবর টুকানির প্রথম দিনটা আমাদের বাড়িতে কেমন কাটলো? ফটকার বাচ্চা ফটকা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, কি যে দেখাইছে, কি কইছে না কইছে, কি কইতাম। তার বাড়িতে মানে আজকে কোনো আয়োজনে ছিল? হ্যাঁ, আয়োজন তারপরে হয়তো আগামীকালকে বুধবারে হইতে পারে, আয়োজন আজকে না। তো আয়োজন উপলক্ষে সে আয়োজনের গরু, ছাগল, হাঁস, মুরগি যে অতিথিদের জন্য রান্না বান্নার জন্য কিনে নিয়ে আসবে, এগুলোও সে কোনো কিছু করে নাই। এভাবে ফটকামি তো করবে। আর হাগু টুকানি গোবর টুকানির দিনটা কেমন কাটলো, বা তার শ্বশুর শাশুড়ি, তার শালা এবং এই গোবর টুকানির দিন কেমন কাটলো, এগুলো কি সে মানে দেখাইছে? যে এই কয়েক মিনিটের ভিডিওর মধ্যে সারা দিনটা কেমন কাটলো এটা দেখানো হয়ে যায়? বা সে কি একবার বলছে ফটকার বাচ্চা? তো শ্বশুর শাশুড়িরা কামলা দেওয়ার জন্য মানে কামলা দিতেছে কিভাবে, শ্বশুর শাশুড়ি তো কিভাবে কামলা দিচ্ছে এগুলো সে দেখায়নি, কিন্তু গোবর টুকানি কিভাবে কামলা দিচ্ছে এটা সে তার ভিডিওতে দেখাচ্ছে। যে তার শাশুড়ি বা তার শালা তার জন্য বাদাম নিয়ে আসছে, আদা বস্তা বাদাম নিয়ে আসছে, তার ক্ষেতের বাদাম। তো গোবর টুকানি যেহেতু নিয়ে আসছে এই বাদাম গুলো, এই গোবর টুকানি আর এই বোলামিয়ারে দিয়া ছাদে তুইলা, মানে মাথাত করে ছাদে তুইলা ছাদে নিয়ে শুকাইতে দেওয়া হয়েছে, যে তোরা আনছাস, তোরা এগুলোর প্রস্তুত প্রণালী মানে ইয়ে করে রেডি করে দিয়ে যে আমরা খালি ভাজবো আর খাবো। তো এইভাবে কাটছে ওই কামলা পাটক্ষেতের আইফেল গোবর টুকানির দিনটা। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এছাড়া কিছু লেকচার দিছে, লেকচারের বিষয়ে আসতেছি। এর আগের দিনের ভিডিও টাইটেল থাম্বনেলটা গতকালকে শুধু টাইটেল থাম্বনেল পড়ছিলাম, এর জন্য কোনো ধুলাই করি নাই। সেই ভিডিওর থাম্বনেল ছিল শ্বশুর শাশুড়ি, গোবর টুকানি, ভোলা সবাই চলে আসছে। তারপরে যে নাতি দেখতে শ্বশুর শাশুড়ি মানে সবাই চলে আসছে। তানু মণ্ডলকে দেখে শাশুড়ি কি বললো? ফটকার বাচ্চা ফটকা, অমানুষের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, দেয়াল টপকাই না, লম্পট, আমার ঘৃণিত লালো দেশি কুত্তা। আচ্ছা, সবাই চলে আসছে এই পর্যন্তই ঠিক আছে, কিন্তু তোর শাশুড়ি, তোর পালিত মেয়ে বাংলা তানু মণ্ডলকে দেখে কোন একটা কথা বলছে? যে তানু মণ্ডলকে দেখে আমার শাশুড়ি কি বললো? এইটা লিখে যে একটা আগ্রহ কৌতূহলের জন্ম দিলি, এটা কোনো ইয়ে তুই দেখাইতে পারছিস? ফটকার বাচ্চা, অমানুষের বাচ্চা। আর কি বলবো, তুই ভিডিওতে বলতেছিস, ওই ভিডিওতে বা প্রথমে যে টাইটেল থাম্বনেলটা পড়লাম, যে আমার শ্বশুর শাশুড়ির আসতে অনেক সময় লেগে গেছে, কারণ যে ড্রাইভারকে পাঠাইছিস সে ড্রাইভারটা নতুন ড্রাইভার, রাস্তা চিনতে অসুবিধা হয়েছে, রাস্তা ভুল করছে, সেই জন্য তোর শ্বশুর বাড়িতে পৌঁছাইতে দেরি হয়েছে, তারপর তাদের আসতে লেট হয়েছে। তো এই ফটকামি, এই কথা তুই কোন মুখে বলতে আসছিস? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা। এই যে গতকালকে তোকে আমি যে কথাটা বললাম, যে সময়ের অভাবে বিস্তারিত ভালোভাবে বলতে পারি নাই, যে তুই পরকেরানি সাগিনোর, ওই নয়া বাদেন্না এবং চাপাসুরকি তাদেরকে ট্রেনের টিকিট করে দিছিস কেন? তারা তাদের টাকা দিয়ে ট্রেনের টিকিট করে গেছে, সব ঠিক আছে মানলাম, বা তুই নিজে টাকা ইয়ে করে দিলেও তুই তাদেরকে মানে তোর শ্বশুর শাশুড়ির জন্য যেহেতু গাড়ি পাঠাবি, যদিও তুই ইচ্ছা করে পাঠাস নাই, কারণ ওই যে ডাইনি মাগিনোর তোকে জুতাবিটা করে মানে বাধ্য করছে। যদি তোর পাঠানোর মানে ইয়ে থাকতো, ইচ্ছা থাকতো, নিজের ইচ্ছা থেকে পাঠাইতি, তাহলে ওই সাগিনোর, এই চাপাসুটকি এবং নয়া ভাদেন না তাদেরকে এত কষ্ট করে এই বাসে, ট্রেনে, রিক্সায়, সিএনজি, টেম্পো, নৌকায় করে পদ্মার ফিরে যাইতে হয় না। ঠিক আছে, এই গাড়ি করে তখন তো তারা সহজে, সোজা কথা, একবারে এক গাড়ি দিয়ে ওই পদ্মার চরে এই বাঙালি ব্যাপারীর বাড়িতে বা কালীনুরের বাড়িতে যেতে পারতো। গাড়িওয়ালারও তোর শ্বশুর বাড়ি চিনতে অসুবিধা হইতো না, তারও মানে পথ ভুল হইতো না বা দেরি হইতো না। তো সমুন্দি মানে বাড়ির লোকেশন দিয়ে রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারতো। আর একটা ড্রাইভার মানে যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তা দিয়ে ফিরে আসার সময় তার আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আবার সে কিসের ড্রাইভার যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে? তো ফটকার বাচ্চা, এই অজুহাত তুই কোথায় দিতে আসছিস? ছোট লোকের বাচ্চা। আর তুই বলিস
কিছু ভিউয়ার্সরা নাকি তোকে কমেন্ট করতেছে যে ভাইয়া ভাইয়া ডেকে তোকে কমেন্ট করে, তুই আসছিস ভিডিওর মধ্যে কমেন্টের রিপ্লাই দিতে, একাকি নিরিবিলিতে গিয়ে ক্যামেরা অন করে তুই জবাব দিতে আসছিস যে আপনারা আমাকে ভাইয়া ভাইয়া বলে ছাইয়া ছাইয়া করে আমাকে আবার তলে দিয়া আমার পুটকি দিয়া বাস দেন। আপনারা এরকমটা কেন করেন যে আমার শ্বশুর বাড়ির মানুষগুলো আমার বাড়িতে মানে এতদিনের জন্য আসছে, হরিলুট করতে আসতেছে, একদল গেছে আরেক দল আসতেছে, তারা শুধু খেয়ে দিয়ে সব ধ্বংস করে ফেলবে, এই করবে সেই করবে। তুই বলতে আসছিস আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির মানুষজন খুব বেশি দিনের জন্য তারা আমার কাছে আসে না, তারা সর্বোচ্চ 7 থেকে 10 দিনের জন্য আসে, এর বেশি তারা থাকতে পারে না। এই সেই আচ্ছা, তারা এর বেশি থাকুক বা থাকতে না পারো, তাদের এর চেয়ে বেশি থাকার অধিকার আছে, কারণ তুই তাদের মেয়ে বাংলার বাংলাদেশি ডাইনি মাগিনোরের তলদেশ ভাড়া দিয়া আজকে এই ফুটানি করতে পারতেছিস, এত ভোগ বিলাসিতা করতে পারতেছিস, ঠিক আছে, এত টেহার মুখ দেখছস। তো ডাইনি মাগিনোর তার তলদেশ ভাড়া দেওয়া টাকা শুধু জামাইয়ের পিছনে বা কামলা নামক দেশি কুত্তার পিছনে খরচ করবে, সেটা তার ইচ্ছা মতো সে তার বাবা মায়ের পিছনেও খরচ করতে পারবে এবং সেটা সে করে। সেই জন্য ডাইনি মাগিনোর তার বাবা মাকে তোর বাড়িতে, এখন তোর মা নাই, সে যখন খুশি তখনই আনতে পারে। তুই যেভাবে তোর শ্বশুর বাড়িতে পদ্মাচরে গেলে মাসের পর মাস থাকিস, 2 মাস পরে পরে শ্বশুর বাড়িতে গিয়ে 1 মাস থেকে আসতি, হয়তো তোর মা মারা যাওয়ার পরে এখনো পর্যন্ত তুই গিয়ে এখন শ্বশুর বাড়িতে ফটকামি ফাতরামি করার সুযোগ পাচ্ছিস না। মানুষের মানে লাথি উষ্টার ভয়ে, জুতা পিটার ভয়ে এখনো সেই ব্যয়াপনাটা তুই করতে পারতেছিস না, ডাইনি মাগিনো করতে পারতেছে না। খুব শীঘ্রই আবার শুরু হয়ে যাবে শ্বশুর বাড়িতে বেড়ানো, এটা সেটা। কিন্তু সোজা কথা, তারা আসছে, তারা থাকুক, ইয়ে করুক, কিন্তু এই কথা নিয়ে তুই কথা বলার মানে সাহস কোন ইয়েতে পাস? ফকিন্নির বাচ্চা, আবার বলিস তাদের তো অধিকার আছে, তারা তো বেশি দিন খায় না, ইয়ে করে না। কিন্তু তুই যে আদতেই একটা ছোট লোক, তুই যে এটা মেনে নিতে পারিস না, বুকের ভিতর কষ্ট চেপে রেখে তুই এই কাজগুলো করিস, অথবা ওই যে তোকে বাংলাদেশি ডাইনি মাগিনো সত্যি মানে এমন কালা জাদু করছে, এমন ভাবে বস করছে, যেটা তুই নিজেই তোর ভিডিওতে বলতেছিলি যে ডাইনি মাগিনো কিভাবে তোর মাথা খায়, যে ডাইনি মাগিনোরের কত রাজকপাল, কত ডাইনি মাগিনোর তোর বাড়ির সর্দারনি হয়ে গেছে, এই সেই যে এই জন্য ডাইনি মাগিনোর তোর বাড়িতে যা খুশি তাই করতে পারতেছে, মানে যা খুশি তাই খাইতে পারে, ভালো মন্দ এই সেই। কিন্তু এখন এই গোবর টুকানির মেয়েকে একটু ভালো মন্দ খাওয়াইতে বলতেছিস, যে তোর বাসায় মানে তোর ছেলেকে এবং ভোলা মিয়ার ছেলেকে মুরগির 2টা ব্রয়লার মুরগির রান খাওয়ানো হবে, কিন্তু ওই গোবর টুকানির মেয়ের জন্য নাই। তখন তুই বলছিলি যে তাকেও বাপের বাড়িতেই খেয়ে যেতে হবে, বা এখানে বাপের আত্মীয় স্বজনদের বাড়ি থেকেই খেয়ে যেতে হবে, জামাইয়ের বাড়িতে গিয়ে যদি না পায়, ডাইনি মাগিনোর বলতেছিল সে জামাইয়ের বাড়িতে গিয়ে খাবে না। তো তুই উদাহরণ দিচ্ছিলি সবার কপাল কি তোমার মতন হয় গো ডাইনি মাগিনো, মেয়েদের বাপের বাড়িতেই খেয়ে যেতে হয়। হ্যাঁ, এটা একটু ইয়ে বলছিস। তুই ডাইনি মাগিনোর কেউ তখন বলছিস যে তুমি তো আমারও মাথা খাও, মাছেরও মাথা খাও, বা সবার মাথা খাও। তো ডাইনি মাগিনোর যে কি কারণে তোর মাথা খাইতে পারে আমি জানি না, তুই কি দেখে ডাইনি মাগিনোরের প্রেমে এভাবে আসক্ত হয়ে গেছিস, না সত্যিই ডাইনি মাগিনোর তোকে কালো জাদু করে বশ করছে? এইটা নিয়ে একটা ভিডিও বানাস। তো ফকিনির বাচ্চা, তুই নিজের অনিচ্ছায় বা এই কালা জাদুর বশেই হোক, যেভাবেই হোক, তুই এখন তোর শ্বশুর বাড়ির মানুষজনদেরকে নিয়ে লেকচার দিতে আসছিস, ইয়ে করতে আসছিস যে তারা তাদের হক অধিকার থেকে খাইতে আসছে। কিন্তু এরপরেও তুই যে ছোট লোক, তুই যে একটা জানোয়ার, তুই যে একটা কোন জোশ, এটারই প্রমাণ দিয়ে গেছিস। তুই অজুহাত দিচ্ছিস এই যে সাগিনো, চাপা সুটকি, ওই ইয়ে বাদের না শাহিন চলে গেল, তারা থাকতে তুই তোর বাড়িতে যেহেতু এখন হাডুরা অনুষ্ঠান বলিস বা তোদের আঞ্চলিক ভাষায় কামান বলিস, যে অনুষ্ঠানের আয়োজন করতেছিস, সেই আয়োজনের সময় 50 জন মানুষের আয়োজন করবি, ঠিক আছে? তো 50 জনের মধ্যে কি তোর শ্বশুর বাড়ির সবগুলো মানুষ, মেকাপুত্তরি তো অসুস্থ, সে গাভীন, ঠিক আছে, তার 7 মাস পেরিয়ে গেছে, তার আসাটা ঝুঁকিপূর্ণ, সে যে কোনো কারণে আসবে না বা একটা অজুহাত আছে। তো সাগিনুর আসছিল, 2 দিন থাকলেই সে এই কামান অনুষ্ঠান বা হাডুরা অনুষ্ঠানটা খেয়ে যেতে পারে। তো তুই বলছিস বাড়িতে এত লোক থাকলে মানে কিরকম একটা গ্যাদারিং লাগবে, পরিবেশ নাই কেন রে? তানু মণ্ডলের বিয়ের সময় যেহেতু একটা অনুষ্ঠান, এত পরিবেশ, এত মানুষ
হরিলুট করে একজনের উপরে আরেকজন এসে থাকতে পারছে। পদ্মার চরের অনাত্মীয় ওই আদুরি মাদুরি এইসব উগান্ডা থেকে আমদানিকৃত চান্নার হ্যাঙ্গার মাসুদ মসুদ ওইগুলো সহকারে এসে বাড়ির মধ্যে থাকতে পারছে। তোর আত্মীয় স্বজন তো কিছু ছিলই, তো এইভাবে সবাই মিলে থাকছে। তো এখন শুধুমাত্র বাড়িতে আর 3 জন মানুষ উপর নিচ মিলিয়ে থাকতে পারতো না। তখন তো তোর বাড়িতে তোর মা জীবিত ছিল, ওই মানে তোর বোন ওই ভণ্ড মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানও ছিল। তো এখন ওই মানুষগুলো কম, তাদের জন্য আলাদা কোনো ঘর রিজার্ভ করতে হবে না। এবং তানু মণ্ডলের বিয়ের সময় তোদের বাড়িতে ভাড়াটিয়াও ছিল, সেই জন্য কিছু রুম মানে আবদ্ধ ছিল বা ছিল। এখন উপরতলা নিচতলা সম্পূর্ণটাই ফাঁকা। তো দুইটা মানে তলার মধ্যে মিলিয়ে এই মানুষগুলো তোর বাসায় থাকলে তোর মানে অন্ন মানে খেয়ে ভাত খেয়ে একদম ফুরাইয়া লাগতো। তোর চালের বস্তা শেষ হয়ে যেত। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আবার তুই বলতে আসিস তোর আপ্যায়ন করতে ভালো লাগে, তোর মেহমান দেখতে ভালো লাগে। আরে অমানুষের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তুই যে একটা আদতেই ছোট লোক, তুই একটা ফকিন্নি, তুই এইটাই মেনে নে। তুই মানে কি বলবো, সামান্য কিছু তেল গ্যাসের ভয়ে তুই তোর শালি বা সম্বন্ধী তাদেরকে গাড়িটা পর্যন্ত দিয়ে সাহায্য করতে চাস নাই। শেষ পর্যন্ত ডাইনি মাগিনোরের রাম ধুলাই খেয়ে জুতা পিটা খেয়ে তুই বাধ্য হয়েছিস। যেখানে ড্রাইভার নিজে থেকে তোর শ্বশুর বাড়ি চিনে না, তাহলে সেখানে তোর শাশুড়িকে আনা বা শ্বশুরকে আনার যদি তোর এত থাকতো, চিন্তা ভাবনা থাকতো, তাহলে তুই নিজে থেকেই বলতি যে ভাইয়া আপনারা এই গাড়িটা নিয়ে চলে যান, আপনারা যাবেন, ড্রাইভার একবেলা একটু সময় নেবে, তারা রেডি হইতে হইতে শ্বশুর শাশুড়ি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি হইতে হইতে তারা এই ড্রাইভার একবেলা খাইতো। সকালবেলা রওনা দিয়ে তোর শ্বশুর বাড়িতে যাইতে দুপুর হইতো, দুপুরবেলা সেখান থেকে খেয়ে বিকেলবেলা রওনা দিয়ে দিত। তারা রাত্র 12টা থেকে 1টা-2টার মধ্যে পাবনা চলে আসতে পারতো। কিন্তু ওই যে তোর মানে কি জানো, শালি চাপা সুটকি তারা একটু আরাম আয়েশ করে যাবে তাদের গাড়িতে, মানে তোর গাড়িতে একটু তেল মোবিল পড়বে, ড্রাইভারকে বকশিস দিতে হবে, এটা সেটা সোজা কথা, গাড়ির একটা ক্ষয় হবে, এইটা তুই মেনে নিতে পারিস নাই, করেছিস। কিন্তু শেষ পর্যন্ত ডাইনি মাগিনোরের লাত্তিসটাকে বাধ্য হয়ে তোর শাশুড়িকে আনছিস। তোর নিজের খুশি থেকে, খুশি মনে শাশুড়ির জন্য গাড়ি পাঠাস নাই, ছোট লোকের বাচ্চা। তোকে নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ওইদিকে তোর বোন রাতের রানী, খাটের রানী, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান ফাতরালাজ নিশি কি যে চিটারি করছে, এর জন্য তাকে আজকে ধোলাই করতে পারলাম না। ধোলাই করতে গেলে একটা হজবরল লাগবে, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকে তোকেও আপাতত এখান থেকে ছেড়ে দিচ্ছি। আগামীকালকে আবার অনেক সময় লেগে গেছে আমরা হয়নি। আজকে প্রথম দিকে একটু মানে কিছু ভিউয়ার্সদেরকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় অপচয় হয়ে গেল। তো আচ্ছা, আবার কথা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।